এবারে মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। জুম্মার নামাজের পরই কয়েক হাজার বিক্ষোভকারী একসাথে সমবেত হয়ে মিছিল করার সময় রাজধানী কায়রো, সুয়েজ ও আলেকজান্দ্রিয়া শহরে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। মিশর সরকার আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও বিক্ষোভ দমনে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে মিশরের বিরোধী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আন্দোলনে যোগ দিতে মিশরে ফিরেছেন নোবেল বিজয়ী রাজনীতিবিদ মোহাম্মদ এল বারাদি। গত কয়েকদিনের বিক্ষোভে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়া ছাড়াও প্রায় 1000 জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোনেশিয়া একটি ফেরিতে আগুন লেগে অন্তত 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 200। এছাড়া আতঙ্কে বেশ কিছু যাত্রী সাগরে লাফিয়ে পড়েন। তবে এরই মধ্যে ফেরির প্রায় 450 যাত্রীকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। জাভা দ্বীপের মেরাক বন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে ফেরিটিতে আগুন লাগে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দেশটির পশ্চিম জাভা প্রদেশের একটা স্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন নিহত এবং বেশ কজন আহত হয়েছে। ট্রেন দুটির ভেতরে অনেকেই আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল এনএলডি-কে বিলুপ্ত ঘোষণার আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। একই সাথে গত নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনের আগে নিবন্ধন করতে অস্বীকৃতি জানানোর কারণে দলটি অবৈধ সংগঠন গণ্য হবে বলেও রায় দিয়েছেন আদালত। এনএলডির এক আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে আর কোনো আইনি লড়াইয়ে যাওয়ার পথ বন্ধ হল। তবে তিনি জানান, জান্তা শাসনামলে আদালতের এ রায় অপ্রত্যাশিত নয়। এদিকে এনএলডি নেত্রী অং সান সুচি জানিয়েছেন, তার পরিচয় এর সমর্থক জনগণই বহন করবে। আরো একবার এটিএন বাংলা সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনি অ্যাসোসিয়েশনের দ্বাদশ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম। এতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভিডিও চিত্রে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিরিন শারমিন এ সময় উপস্থিত ছিলেন। এটিএন ট্রাভেলস ও বাংলাদেশ আরাফা সোসাইটির যৌথ উদ্যোগে হজ হাজিদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি আব্দুর রউফ, অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ইসলামী আহকান উল্লাহ হারুনি, উপদেষ্টা অনুষ্ঠান তাশরিক আহমেদ, উপদেষ্টা মার্কেটিং শামসুল হুদা এতে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। দেশে যে কোনো আগ্রাসী পরিস্থিতি মোকাবেলায় সামরিক বাহিনীর পাশাপাশি সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেটদের গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাবউদ্দিন। চট্টগ্রামে বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের 17 দিনের বার্ষিক প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প ফায়ার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ দিনে তিনি একথা জানান। বিএনসিসির সদস্যরা প্রশিক্ষণ পেলে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারবে বলেও জানান তিনি। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 500 ক্যাডেট অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর ও চন্দ্রায় সাইমা ইব্রাহিম নার্সিং কলেজ এবং সুবর্ণ ইব্রাহিম জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে কলেজের প্রতিষ্ঠাতা এ মতিন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটি প্রায় 1 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান এ সময় উপস্থিত ছিলেন। এবার পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের যে ক্রিকেটারের ওপর আলাদা নজর থাকবে সবার, তিনি আর কেউ নন, টাইগার দলপতি সাকিব আল হাসান। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, 2011 বিশ্বকাপে নিজেকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তার। নিজের পারফরমেন্সের চেয়ে দলের ভালো খেলাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে সাকিব 9 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি সহ 202 রানের পাশাপাশি তুলে নেন 7 উইকেট। সাক্ষাৎকার নিয়েছেন চিং এশা।
কম্পেয়ার করি যদি অন্য গ্রুপের সাথে, আমাদের গ্রুপটা অনেক টাফ। আয়ারল্যান্ড, হল্যান্ডও টাফ, যাদের সাথে আমরা ম্যাচ খেলছি এবং আমাদের হারের এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু আমরা যদি ধরেন এখন কানাডা কিংবা কেনিয়ার সাথে খেলে, আমরা কনফার্ম থাকতাম যে মানে 90% অ্যাটলিস্ট কনফার্ম থাকতাম যে আমরা ম্যাচগুলো জিততে পারবো। তো আমাদের গ্রুপে আমাদের যে 6টা গেম আছে সবগুলোই টাফ গেম। তারপরেও আমাদের অবশ্যই ভালো করা সম্ভব, যদি আমাদের যেহেতু দেশের মাটিতে খেলা হবে এবং আমরা রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলতেছি। ভালো খেলার চেষ্টা তো অবশ্যই করবো, তবে প্ল্যান করি না যে আমি এক্স্যাক্টলি এই কাজগুলো করতে চাই, এরকম কোনো প্ল্যান নাই এখনো। ক্যারিয়ার তো মাত্র শুরু করলাম। এর ভেতরে যদি চিন্তা করি দু একটা বলতে পারি, ওয়েস্ট ইন্ডিজের সাথে, ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতা, সাউথ আফ্রিকার সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচ জেতা, শ্রীলঙ্কার সাথে দেশে একটা ট্রাইনেশন ছিল, জিম্বাবুয়েও ছিল ওখানে, ওই একটা ম্যাচ জেতা। এই তো মোটামুটি এগুলাই হাইলাইট বলতে পারি ক্যারিয়ার আপাতত। কেউ যেন বেশি কিছু আশা না করে, এটাই আশা আমার, মানে চাওয়া পাওয়া দর্শকদের কাছে। এবার পাটেক্স খেলার খবর। হ্যাট্রিক পরাজয় দিয়ে বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকা চতুর্থ স্থান ধরে রাখল শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুর বিশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার কাছে 1-0 গোলে হার মানে তারা। শুরু থেকে মোহামেডানকে চেপে ধরে মুক্তিযোদ্ধা। এরই ধারাবাহিকতায় 34 মিনিটে গোল পেয়ে যায় তারা। জাহিদ পারভেজের শট মোহামেডানের গোলরক্ষক টিট্টু ফিরিয়ে দিলে ফিরতি বলে মাথা ছুঁয়ে খালি পোস্টে গোল করেন কাঞ্চন। দ্বিতীয়ার্ধে বেশ কটি ভালো সুযোগ নষ্ট করায় ম্যাচে ফিরতে পারেনি সাদা কালো শিবির। এ সময় মোহামেডানের দর্শকরা উত্তেজিত হয়ে মাঠে জুতা ও বোতল ছুড়ে মারতে শুরু করলে পুলিশকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ঘরোয়া ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো টানা 3 হারের তেতো স্বাদ পায় মতিঝিলের দলটি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী ট্যাঙ্ক ও বিগান। বিকেএসপিতে মোহামেডানকে 4 উইকেটে হারায় গাজী ট্যাঙ্ক। শোয়েব মালিককে 43 রানে সব উইকেট হারিয়ে 167 রান জড়ো করে মোহামেডান। জবাবে নাসির হোসেনের হার না মানা 62 রানে 6 উইকেট হারিয়ে 169 রান করে গাজী ট্যাঙ্ক। বগুড়ায় আবাহনী 4 উইকেটে হারায় ক্রিকেট কোচিং স্কুলকে। সৈকত, তাপস ও আতিকের হাফ সেঞ্চুরিতে মাত্র 4 উইকেট হারিয়ে 265 রানের ফাইটিং স্কোর গড়ে ক্রিকেট কোচিং স্কুল। জবাবে রজত ভাটিয়া 97 ও মার্শাল আইবে 94 রানে 3 বল বাকি থাকতেই 269 রান করে আবাহনী। রাজশাহীতে বিমান 15 রানে হারায় ওল্ড ডিউএইচএসকে। সংবাদ শেষ করছি আরণ্যক নাট্য দলের রারাং নাটকের 100তম প্রদর্শনীর খবর দিয়ে। রারাং শব্দের অর্থ দূর মাদলের ধ্বনিতে জেগে ওঠার আহ্বান। ঔপনিবেশ আমলে প্রথম যারা ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল তারা সাঁওতাল। দেশভাগের পর নাচলে তাদের আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র। অনেক পরে 2002 সালে নওগাঁয় আবারও জেগে ওঠে দুর্দমনীয় সেই সাঁওতাল জনগণ। এই ঘটনার অসাধারণ নাট্যরূপ রারাং। নাটকটি প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমির পরীক্ষণ মঞ্চে। রুমিনুমানের বিশেষ রিপোর্ট। বলা যায় ধরিত্রীর খুব কাছের সাঁওতাল জনগোষ্ঠী। নাট্যকার মামুনুর রশিদ একদিন তাদের কাছে এসেছিলেন। সবাই না দেখলেও তিনি দেখেছিলেন সাঁওতালরা সুন্দর, বুঝেছিলেন হয়তো তাদের মতো করে মুক্ত জীবনের স্বাদ আর কেউ নিতে পারে না। কিন্তু কেন তিনি সেখানে গিয়েছিলেন, এমন প্রশ্ন থেকেই এই নাটকের সূচনা। আলফ্রেড সরেন বলে একটা যুবক সাঁওতালদের নেতা ছিলেন, তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরদিন ভোরবেলায় একেবারে ভোরে প্রত্যুষে রওনা দিলাম এবং সেদিন যে দেখলাম যে নওগাঁও শহরটা কাঁপছে। হাজার হাজার সাঁওতাল তীর ধনুক নিয়ে মানে সারা উত্তরবঙ্গ থেকে সেখানে এসে সমবেত হয়েছে। বিশাল জনসভা। সেই জনসভায় রাশিদ খান মেনন ছিলেন, ফজল হোসেন বাদশাহ ছিলেন। মনে হয় ফজল হোসেন বাদশাহের প্ররোচনায় বা প্রণোদনায় সাঁওতালরা আমাকে একটা তীর ধনুক উপহার দিল। প্রতিবাদী সেই সাঁওতাল যুবক আলফ্রেডের বেড়ে ওঠা ও সেই সাথে চলমান ঘটনাবলীর মধ্য দিয়ে এই নাটকে ইতিহাস এসেছে সাঁওতাল পল্লীর জীবন জীবিকার কথাও। কেমন করে সময়ের জটিল ঘূর্ণিতালে তারা কখনো কাছের কখনো দূরে। রাতের বেলায় বাঘ ভাঙের আওয়াজ শুনবি, ওই শুকুরটিকায় যাবে আর সকাল সকাল ভিড় করে
হয়তো সেখানকার জমিদার বা নবাব বলে দিছে যে বন জঙ্গল সাফ করে তোমরা থাকো, ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিয়ে দিস, এটাই কিন্তু রাইট। কিন্তু আজকে বন বিভাগ গিয়ে বলছে না, এই সম্পত্তি বনের। এখানে সারা দেশে কিন্তু বিক্ষিপ্ত ভাবে এই ক্লাসটা চলছে। তোমরা আর সূর্যাস্তের আগে আগে তোমাদের এই জমি জমা ফেলে ঘর বাড়ি তুলে নিয়ে এখান থেকে চলে যাবে। আবুল তাবুল বুঝিয়ে কিংবা জোর করে ভদ্রলোকেরা তাদেরকে তাড়িয়ে বেড়ালেও পূর্ণাঙ্গতার বিবেচনায় নাট্যকার এখানে সাঁওতালদের সুখস্মৃতির দিকটিও তুলে ধরেছেন। শ্যামলী, শ্যামলী তুই আমার বউ। আসছে সবাই জেগে যাচ্ছে। আমি হারিয়া খাই, ঘুমা খাই, ঘুমোর জন্য শরীরে কোনো দম হয়ে থাকে না তুই হারিয়ে খাইবি না, আমার যেহেতু মোহ আছে আমাকে ধর, স্পর্শ কর, কাছে আয়। মূল ঘটনাটি নাটকের শেষাংশে। যুবক আলফ্রেড শরেন যখন একের পর এক বিজয় এনে দিচ্ছে, তখন অজান্তেই নওগাঁয় সে মুখোমুখি হয় শেষ যুদ্ধের। তুমুল লড়াই করে সম্মান জানান পূর্বপুরুষের আত্মত্যাগের প্রতি। শততম প্রদর্শনীতে তাই বন্ধুরা মেতেছিল আনন্দ উৎসবে। তবে আলফ্রেডকে স্মরণ করার পাশাপাশি বরণ করার অর্থ বহন করছিল আরণ্যকের অগ্নিশিখা।